নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর কালকে ইরানসের এগেনস্টে ম্যাচ ছিল, তো সেই ম্যাচে যা ফলাফল হওয়ার কথা তা ফলাফলই হয়েছে। আবার ইস্ট বেঙ্গল শকিং সারপ্রাইজ দিয়ে দেয় তারা দিয়ামান্তাকসকে ছেড়ে দিয়ে। তো এই ভিডিওতে সম্পূর্ণ আমি আলোচনা করব কালকের ম্যাচের ফলাফল এবং আমাদের ইন্ডিয়া টিম কেমন খেলেছে, ইরান কেমন খেলেছে। তো তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করা খুব জরুরি। যারা আমরা ইন্ডিভিজুয়াল ক্রিয়েটাররাই আছি, যারা ইন্ডিয়ান ফুটবলকে কভার করি, কোনো নিউজ চ্যানেল ইন্ডিয়ান ফুটবলকে কভার করেনি। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো নোটিফিকেশান অল করে রাখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো কালকে ইরানসের এগেনস্টে ম্যাচে যা ফলাফল হওয়ার কথা তাই ফলাফল হয়েছে। আমরা সারপ্রাইজিং কিছু দেখতে পাইনি, যে আমরা অনেকেই আশা করছিলাম যে যেহেতু আমরা কাফা নেশন কাপের তাজিকিস্তানের এগেনস্টে ম্যাচটি আমরা উইন হয়েছিলাম, তো সেহেতু আমরা একটা সারপ্রাইজিং কিছু আশা করছিলাম যে হয়তো ইরানের এগেনস্টে আমরা ড্র করব, কিন্তু না, আমরা ড্র করতে পারিনি। কিন্তু তারপরেও আমি বলবো যে ইরানের এগেনস্টে আমরা যথেষ্ট ভালো ম্যাচ খেলি। এরপরে হয়তো অনেকেই বলবে স্কোর লাইন দেখে যে 0-3 স্কোর লাইন হয়েছে, তারপরেও আমরা কি করে ইরানের এগেনস্টে ম্যাচ খেলেছি। তো যারা স্কোর লাইন দেখে এইটা বলছো যে কি করে আমরা ইরানের এগেনস্টে ভালো ম্যাচ খেলেছি, তো তাদেরকে বলবো এর আগে যদি এএফসি কোয়ালিফায়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যদি ম্যাচ দেখে থাকো, তো সেই ম্যাচের থেকে এই ম্যাচে বেটার খেলেছি। এবং খালিদ জামিলের কাছে এর থেকে বেশি কিছু আমরা আশা করতে পারি না, কারণ খালিদ জামিল পুরো যেহেতু সে ইরানের এগেনস্টে ম্যাচ খেলছে, যে ভেবে দেখো যাদের ফিফা র্যাঙ্কিং 20 আর আমাদের কোথায় 133, মানে 100-এরও বেশি ডিফারেন্সের টিমের সাথে আমরা ম্যাচ খেলছি। আমরা বলতেই পারি ইরানকে যে এশিয়ার টপ তারা টিম, তো সেক্ষেত্রে বলতেই পারি তো তাদের এগেনস্টে আমরা ম্যাচ খেলছি। তো তাদের সাথে এর থেকে বেশি কিছু আমরা আশা করতে পারি না ইন্ডিয়ার টিমের কাছ থেকে। আর যখন আমরা আইএসএল দেখি, আইএসএল জামশেদপুর মোহনবাগানসের এগেনস্টে যেভাবে ম্যাচ খেলে, তো সেইভাবেই কালকে ম্যাচ খেলেছিল, পুরো ডিফেন্সিভ ম্যাচ খেলেছিল এবং যথেষ্ট ইরান একটা ভালো টিম, তো তাদের কাছে সেইভাবেই ম্যাচ খেলেছিল এবং যথেষ্ট আমরা ভালো ম্যাচ খেলি। এবার অনেকেই বলবে আমাদের ম্যাচ পুরো আমাদের হাফেই বল ছিল, তারপরেও কী করে আমরা ভালো ম্যাচ খেলি। তো কারণ ভাই এই কারণে ইরানের মতো টিমের সাথে আমরা ম্যাচ খেলছি, যারা এশিয়ার টপ টিম, যাদের ফিফা র্যাঙ্কিং 20, আমাদের কোথায় 133, তো তাদের এগেনস্টে ম্যাচ খেলছি। তাদেরকে গোল মারতে 60 মিনিট সময় লেগে যায় এবং প্রথম গোলটি লাকিলি তারা পেয়ে যায়। কিছুটা খালিদ জামিলেরও ভুল বলবো, কিছুটা রাহুল বেকেরও ভুল বলবো, কারণ খালিদ জামিল যদি সানা সিংকে না নামাতো তাহলে হয়তো ওই গোলটা আসতো না, বা রাহুল বেকে যদি ফার্স্ট চান্সে হেডে লাগিয়ে বলটি ক্লিয়ার করে দিতে পারতো তাহলে হয়তো ওই গোলটা আসতো না। কিন্তু যাই হোক, ফার্স্ট গোলটা লাকিলি তারা পেয়ে যায় এবং তারপরের গোলটা আসে 20 মিনিটের মাথায়। তারপরের গোলটা যে ফাইনাল সিগন্যাল আসবে সেই পড়বে, সেই ফাইনাল সিগন্যাল পড়ার কিছুটা আগেই তারা গোলটা পেয়ে যায়। তো এর থেকে খালিদ জামিলের কাছে আমরা বেটার কিছু আশা করব না, কারণ খালিদ জামিলের স্ট্র্যাটেজিটাই এরকম যে সে ডিফেন্সিভ ফুটবল খেলবে এবং সে অ্যাটাকিংয়ে যাবে। আমরা দেখেছি খালিদ জামিলকে ডিফেন্সিভ ফুটবল খেলতেই দেখেছি, আর সে ডিফেন্সিভ ফুটবল কেনই বা খেলবে না, কারণ সে যখনই অত ভালো টিমের সাথে ম্যাচ খেলবে তাদের অ্যাটাকিং, তাদের বল পজিশিং বলো, তাদের পাসিং বলো, যেখানে ইরান অনেক এগিয়ে আর আমাদের ইন্ডিয়া অনেক পিছিয়ে, তারা যে বল পজিশিংয়ে একদম কত যে পিছিয়ে, কত যে উইক কালকে দেখতে পেলাম আমরা। আমাদের ফিনিশিংয়ের যে কতটা প্রবলেম সেটা আমরা দেখতে পেলাম। হয়তো আমরা কয়েকবার ভালো বল নিয়ে গেছি, কিন্তু আমরা ফিনিশ করতে পারিনি, যেটা ফিনিশিংটাই ম্যান ছিল সেখানে ফিনিশ করতে পারিনি। আমরা পুরো ডিফেন্সিভ ফুটবল খেলেছি, কিন্তু যখন নরম আর যখন জিতিন এমএস আছে তখন আমাদের অ্যাটাকিংটা দেখতে পাই, আমরা অ্যাটাকিংয়ে যাই, তখন আমাদের অ্যাটাকিংটা বাড়ে, কিন্তু তারপরে আমরা দুটো গোল খেয়ে যাই, আবার পরপর দুটো গোল খেয়ে যাই। কিন্তু ইরান যে যথেষ্ট কোয়ালিটি টিম, যথেষ্ট ভালো টিম, কালকে আমরা দেখতে পাই, তাদের পাসিংয়ে দেখতে পাই, তাদের পজিশিংয়ে দেখতে পাই, তো অনেক পিছিয়ে। সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়া টিম অনেক পিছিয়ে। তাও বলবো যে ইন্ডিয়া টিম ভালো খেলেছে, কারণ ইরানকে তারা 60 মিনিট পর্যন্ত আটকে রেখে দিয়েছিল। 60 মিনিট ভাবা যায়, 60 মিনিট পর্যন্ত ইরানের মতো টিমকে, যারা এশিয়ার টপ টিম এবং যারা বরাবর ফিফা ওয়ার্ল্ড কাপ খেলে আসছে, তাদেরকে 60 মিনিট আটকে রাখিয়ে দিয়েছিল। তো যথেষ্ট ভালো খেলেছে আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম। স্কোর লাইন 0-3 হলেও যথেষ্ট ভালো খেলেছে। তো আশা করছি যে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ আছে, যে থার্ড ম্যাচ আছে কাফা নেশন কাপে, সেই থার্ড ম্যাচে উইন হবে আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম। উইন হয়ে আমাদের মনোবল আরও বাড়িয়ে দেবে, ইন্ডিয়ান ফুটবল টিমের মনোবল আরও বাড়িয়ে দেবে এবং সমর্থকদেরকে খুশি করবে।
তো এটাই আশা রাখবো। আর ইস্ট বেঙ্গল এফসি একটা শকিং সারপ্রাইজ দেয় সবাইকে, যেখানে তারা দিয়ামান্তাকসকে ছেড়ে দেয়, তাদের যে স্ট্রাইকার গ্রিসের যে স্ট্রাইকার দিয়ামান্তাকস, দিমিত্রি দিয়ামান্তাকস, তাকে ছেড়ে দেয়, যেটা কোনো মিডিয়ার কাছে খবর ছিল না, কোনো ইন্ডিভিজুয়াল ক্রিয়েটারের কাছে খবর ছিল না যে দিয়ামান্তাকসকে ছেড়ে দেবে। এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট একটা সাহসী মনোভাব নিয়ে তারা দিয়ামান্তাকসকে ছেড়ে দেয়। অনেকেই বলছে যে ছেড়ে দিয়ে ভুল করেছে, আবার অনেকেই বলছে যে ছেড়ে দিয়ে ভালো করেছে। কারণ অনেকেই বলছে যে যেহেতু আইএসএল হবে সেক্ষেত্রে দিয়ামান্তাকসকে ছেড়ে দিয়ে ভুল করেছে, আবার অনেকেই বলছে যেহেতু ইস্ট বেঙ্গলের জার্সিতে ইস্ট বেঙ্গল সমর্থকরা যে আশাটা করেছিল, যে পারফরমেন্সের আশাটা করেছিল ইস্ট বেঙ্গলের জার্সিতে যখন সাইনিং করেছিল, তো সেই লেভেলের পারফরমেন্সটা দিয়ামান্তাকসের কাছ থেকে দেখতে পাইনি। এবং দিয়ামান্তাকসের একটা সেলফিশ মনোভাব এবং বল না পেলে একটা বিরক্তিকর বোধ করেছে। তো এই জন্য অনেকেই বলছে যে ভালো করেছে, এবং এই জন্য হয়তো সে কোচও রাখতে চায়নি। কিন্তু যদি দিয়ামান্তাকসের পুরো ইস্ট বেঙ্গলের জার্সিতে ম্যাচগুলো দেখো, লাস্ট একটা ম্যাচে সে ভালো খেলেছে, মোহনবাগানের এগেনস্ট ডার্বি ম্যাচে 2টো গোল করেছে এবং সেই ম্যাচে ভালো খেলেছে। কিন্তু আমিও বলবো হয়তো ভুল করেছে দিয়ামান্তাকসকে ছেড়ে দিয়ে। যথেষ্ট দিয়ামান্তাকস ভালো প্লেয়ার, এর আগে পারফরমেন্স করেনি, হয়তো কোচের জন্য পারফরমেন্স করেনি, যে এর আগে কার্লোস কোয়াতারদো কোচ ছিল, তো তার আন্ডারে হয়তো ভালো করতে পারেনি। কিন্তু এইবার হয়তো ভালো করতে অস্কার বুজানের আন্ডারে, কারণ আমরা লাস্ট যে ম্যাচটি দেখলাম মোহনবাগানের এগেনস্ট, সেই ম্যাচে দেখছিলাম যে আস্তে আস্তে সে তার ফর্মে ফিরছিল এবং ভালো পারফরমেন্স করছিল। তো হয়তো আমরা বেটার পারফরমেন্স দেখতে পেতাম এরপরে, কিন্তু সাহসী মনোভাব নিয়ে ছেড়ে দিল। হয়তো এরপরে হয়তো একটা নতুন সে স্ট্রাইকারকে খোঁজ করবে ইস্ট বেঙ্গল এফসি, এবং তার কাছ থেকে হয়তো বেটার পারফরমেন্স দেখতে পাবো। তো দেখা যাক কাকে ইস্ট বেঙ্গল এফসি সাইন করে। এবং এটা একটা শকিং তারা সারপ্রাইজ দেয় ইস্ট বেঙ্গল, এবং সাহসী মনোভাব দেখায় যে দিয়ামান্তাকসকে ছেড়ে দিয়ে সাহসী মনোভাব দেখায় তারা, যে হয়তো তার বল না পেলে বিরক্তিকর বোধ এবং সেলফিশ মনোভাব খেলাটা কোচেরও পছন্দ হয়নি, যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে বলবে যে না থাক প্লেয়ারটা। আরও অনেকেই সাউল ক্রেসপোকেও ছেড়ে দিতে চাইতে, তো সাউল ক্রেসপোকেও যদি ছেড়ে দেয় তাহলে ইস্ট বেঙ্গল হয়তো যে ফ্যান্সরা আছে তারা হয়তো অনেকেই খুশি হবে সাউল ক্রেসপোকে ছেড়ে দিলে। তো এই অ্যানাউন্সমেন্টটা কবে আসবে, এই জন্য ইস্ট বেঙ্গলের যে সমর্থকরা আছে তারা অনেক অপেক্ষা করছে। তো দেখা যাক ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কীরকম তারা স্ট্রাইকারকে সাইনিং করে এবং কীরকম সেই স্ট্রাইকার এসে পারফরমেন্স দিতে পারে। তো দেখব আমরা, এর আগে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো আমরা দেখব। আর ইস্ট বেঙ্গলের এফসির যে ওমেন্স দল আছে তারা এফসি ওমেন্স কাপে কোয়ালিফাই করে যায়, তারা হংকংয়ের ক্লাব কিচ এসসিকে হারিয়ে তারা কোয়ালিফাই করে যায়। এবং এটা যথেষ্ট ভালো ব্যাপার যে আমাদের ইস্ট বেঙ্গলের যে ওমেন্স টিম আছে তারাও বেটার করছে, তারাও এফসি খেলবে, তো যথেষ্ট একটা ভালো ব্যাপার। তো আশা রাখবো যে এএফসিতে তারা বেটার করবে এবং ভালো পারফরমেন্স করবে, এবং আমাদের এরপরের যে ইন্ডিয়া টিম ম্যাচ আছে, ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান যে 4 তারিখে ম্যাচ আছে, সেই ম্যাচে আমাদের ইন্ডিয়া টিমও ভালো খেলবে, ভালো করবে। তো এটাই আশা রাখবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও যে আফগানিস্তানের বিরুদ্ধে কি ম্যাচ ফলাফল হতে চলেছে, কি স্কোর লাইন হতে চলেছে। আর সাবস্ক্রাইব করতে কেউ বলো না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সাবস্ক্রাইব করে আর লাইক করলে আমার মোটিভেশন বাড়ে, মনোবল বাড়ে, আরও ভিডিও বানাতে সাহায্য পাই আমি। তো তোমরা সাহায্য করেছো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।